সেই সময় পিতা জানকীনাথ তাকে আইসিএস পরীক্ষায় অংশ নিতে কেমব্রিজ যাওয়ার আদেশ দেন। মন সায় না দিলেও পিতার আদেশ অমান্য অসম্ভব, তাই ইংল্যান্ডগামী জাহাজে চড়ে বসেন সুভাষ। জাহাজ এগিয়ে চলে। সুভাষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার প্রিয় জন্মনগরের দিকে। কেমব্রিজে শিক্ষাবর্ষের মধ্যখানে পৌঁছলেও যোগ দিতে অসুবিধা হল না। মেধাবী এবং পরিশ্রমী সুভাষ পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু মন তখন হাজারো দ্বন্দ্বে দোদুল্যমান। বাবার আদেশ পালন করব না মনের কথা? মাতৃভূমি আমায় ডাকছে, আমায় যেতেই হবে। সবাই আমাকে পাগল বলবে, বলুক, যে যা বলে আমায় বলুক। জন্মভূমির মুক্তির জন্য সমস্ত কষ্ট আমি মাথা পেতে নেব। আইসিএসে ইস্তফা দিয়ে ফিরে এসে গান্ধীজির সাথে সাক্ষাৎ হয়। গান্ধীজির পরামর্শ মতো দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। প্রথম সাক্ষাতেই সুভাষ বুঝতে পারলেন এতদিনে তার কাঙ্ক্ষিত গুরুর দেখা পেয়েছেন। নতুন পথের দিশারীরা চিরদিন স্রোতের বিপরীতে বেগবতী তরঙ্গের সাথে টক্কর দেন। নতুন পথের নির্মাণ করেন, নতুন পরিচয় তৈরি করেন। মুখের ভাষা পাল্টে দিলে সংস্কৃতি পাল্টে যায়, নাম এবং বস্ত্র পাল্টালে পাল্টায় পরিচয়। ব্রিটিশ শাসকরা ভারতীয় পরিচয়কে ধূলিসাৎ করে দিয়েছিল। সুভাষ নগর নিগম কর্মচারীদের খাদির পোশাক পরিয়ে ভারতীয় মনীষীদের নামে রাস্তাঘাটের নতুন নামকরণ করে ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি এবং পরিচয় ফিরিয়ে দিতে লাগলেন। সুভাষের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই সুভাষ সরকারের চক্ষুশূল হয়ে উঠলেন এবং বৈপ্লবিক ষড়যন্ত্রের মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করে বার্মার মান্দালয়ের জেলে পাঠিয়ে দেওয়া হল। এই সেই জেল যেখানে লোকমান্য তিলক এবং লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীকে রাখা হয়েছিল। মান্দালয় জেল নয়, এ যে আমার তীর্থ। আমি আজ তীর্থে এসেছি। মান্দালয় জেল নয়, যাতনার গৃহ ছিল। কাঠের তৈরি খাঁচা ছিল। ঝড় বাদলের দিনে বৃষ্টির জল ভেতরে পড়েছিল। জায়গাও ছিল। ধর্মস্বাস্থ্য এবং নিউমোনিয়ার ঝটকা সামলে 3 বছর পর সুভাষ এক বলিষ্ঠ নেতা রূপে জেলের বাইরে এলেন। ভারতীয় যুবকদের তিনি গভীরভাবে প্রভাবিত করতে শুরু করলেন। তার উপস্থিতি যুবাদের উদ্বুদ্ধ করত। গান্ধীজি যখন একান্তে চিন্তামগ্ন, তখন সুভাষ স্বাধীনতা আন্দোলনের গতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা নেবেন। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হয়ে উঠলেন। ওর উপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। নিজের পিতার সাথে লড়াইয়ে সুভাষ জয়লাভ করলেও স্বাধীনতার লড়াইতে তার সামনে এসে দাঁড়ালেন রাষ্ট্রপিতা স্বয়ং। ব্যাস নদীর তীরে যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত হল, তখন গান্ধীজি সম্পূর্ণ স্বরাজের প্রস্তাব রাখেন। সুভাষ উঠে দাঁড়িয়ে বললেন, আপনি সম্পূর্ণ বহিষ্কারের জন্য প্রস্তুত নন। কাউন্সিলের বহিষ্কারে কোনো ফল পাওয়া যাবে না। আমার মত হয় পুরোটাই, নয় কিচ্ছু না। যতদিন না দলিত, শ্রমিক এবং বঞ্চিত মানুষ একজোট হচ্ছেন, ততদিন সবিনয় অবজ্ঞা কার্যকর হতে পারে না। গান্ধীজি সবিনয় অবজ্ঞা কর্মসূচি কিন্তু সুভাষ আবার গ্রেপ্তার হলেন। 1 বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠালেন। মধ্যপ্রদেশের সিওনি জেলে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভিয়েনা পাঠিয়ে দেওয়া হয়। সুভাষের মুক্তি ইংরেজ সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারত। 1938 সালে ইংল্যান্ডে থাকাকালীন জানা গেল কংগ্রেসের অধ্যক্ষ মনোনীত হয়েছেন তিনি। নতুন স্বপ্ন এবং উদ্যম নিয়ে গুজরাটের হরিপুরা কংগ্রেস অধিবেশনে পৌঁছে তিনি ঘোষণা করলেন, বন্ধুগণ, পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নেই যা আজ ভারতকে স্বাধীন হওয়া থেকে আটকায়, এবং আগামী দিনে
আমরা তা প্রমাণ করে ছাড়ব। সুভাষ নতুন ভাবনা এবং নবীন উদ্যমের নেতা ছিলেন। তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। স্বাধীন ভারতের আর্থিক প্রগতি কিভাবে হবে, ভারত কিভাবে পৃথিবীর উন্নত দেশগুলির সমকক্ষ হয়ে মাথা তুলে দাঁড়াবে। নিজেরই দলের মধ্যে তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। তার জেরে দ্বিতীয় দফায় সুভাষ আবার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলে কার্যনির্বাহী সমিতির অধিকাংশ সদস্যরা ইস্তফা দিলেন। গান্ধীজি তার সমর্থিত প্রার্থী পট্টবী সীতারামাইয়ার হারকে নিজের হার করে দিলেন। গান্ধী এবং সুভাষের মধ্যে দূরত্ব প্রাকারের আকার ধারণ করেছে। সুভাষ গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু প্রাকার জানেন মধ্যপ্রদেশের ত্রিপুরীতে অসুস্থ অবস্থাতেও যেতেন। পারস্পরিক দ্বন্দ্ব এবং দমবন্ধ পরিবেশ। সুভাষ 1939 এপ্রিলে কলকাতা বৈঠকে ইস্তফা দিয়ে দেন। কংগ্রেস হারালো তাদের দূরদৃষ্টি সম্পন্ন উদ্যমী যুবক অধ্যক্ষকে। সুভাষ মনক্ষুণ্ণ হন। 20 বছরের বেশি সময়ে যেই দলে কাজ করেছেন, সেই দলে এত অবিশ্বাস। সেই সময় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মধুর বচন তার সন্তাপ দূর করে দিল। যে উষালগ্নে তোমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আজ আমি সেই আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি। তুমি আজ মধ্য গগনের সেই নির্মল আলোয় উদ্ভাসিত, যেখানে শঙ্কার কোনো স্থান নেই। আমার দৃঢ় বিশ্বাস, তুমি দেশ ও মাতৃকার জন্য আশা ও আলোর নতুন বার্তা নিয়ে এসেছ। আগামী লড়াইয়ে হয়তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, শুধু আশীর্বাদ করি এবং বিদায় জানাই। তবে এই দেখে আশ্বস্ত হলুম যে দেশের বোঝা তুমি নিজের কাঁধে তুলে নিয়েছ। দেশের স্বাধীনতা ও স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চারের পুণ্যব্রত তুমি নিয়েছ। তাই আমার নৃত্যনাটিকা তাসের সন 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়। সুভাষ তখন ইউরোপে ছিলেন। সেখানে উপস্থিত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্থাপনা করলেন। রেডিওর মতো আধুনিক সঞ্চার মাধ্যমকে সংগ্রামের মাধ্যম হিসেবে ব্যবহার করেন এবং আজাদ হিন্দ রেডিওর সূচনা করেন। বন্ধুগণ, ভারতের মুক্তির সময় আসন্ন। ভারত উঠে দাঁড়াবে এবং পরাধীনতার এই শৃঙ্খলকে বিচূর্ণ করে দেবে, যা কয়েক যুগ ধরে ভারতকে বেঁধে রেখেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশ্বের অন্যান্য দেশ আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুর জাপানের দখলে ছিল। নেতাজি যুদ্ধ চলাকালীন মাসাদিক দীর্ঘ যাত্রা করে সমুদ্র পথে ডুবোজাহাজে জাপান পৌঁছলেন। প্রথম সাক্ষাতেই জাপানের প্রধানমন্ত্রী তোজো নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সুভাষের আজাদ হিন্দ ফৌজের সেনানীরা শিখর সমান উচ্চ শিরে নেতাজির এক আদেশে মাতৃভূমির জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত ছিল। হাতিয়ারের শক্তিতে এবং রক্তের বিনিময়ে তোমাদের দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীন ভারতে তোমাদেরই গড়তে হবে স্থায়ী সৈন্যবাহিনী, যারা এমন মজবুত সুরক্ষা বলয় ভারতকে ঘিরে রাখবে, যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে।
আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজ তখন অসংখ্য। দেশের জনসংখ্যার অর্ধেকের অংশগ্রহণ ছাড়া সংগ্রাম অসম্ভব ছিল। সুভাষ রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করলেন। এটি আজাদ হিন্দ ফৌজের বীরাঙ্গনাদের বাহিনী ছিল। 1944-এর মার্চ মাস আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা প্রস্তুত হয়। জেনারেল কিয়ানির আদেশের সাথে সাথে জয় হিন্দ এবং দিল্লি চলো স্লোগান দিতে দিতে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা ইম্ফল আক্রমণ করে। আজাদ হিন্দ বাহিনীর ফৌজিরা ভারতের সীমায় প্রবেশ করে জয়ের পতাকা উত্তোলন করে। ওইখানে আর একটু দূরে, নদীর ওই পাড়ে, জঙ্গলের প্রান্তে, পাহাড়ের অপর সীমান্তে রয়েছে আমাদের স্বপ্নের দেশ। যে মাটিতে আমাদের জন্ম, আমরা সেই মাটির বুকেই ফিরে যাচ্ছি। রক্ত রক্তকে ডাকছে, ওঠো, হাতিয়ার সামলাও, এগিয়ে চলো, দিল্লি চলো। ইম্ফল মাত্র 10 কিলোমিটার দূরে ছিল। এমন সময় অসময় বৃষ্টি এগিয়ে চলার পথে বাধা। এমন বৃষ্টি শুরু হলো যেন আকাশ ভেঙে পড়ল। একে অবিরাম বৃষ্টি, তার পাহাড়ি রসদে টনক। ব্রিটিশ ও আমেরিকান ফৌজ এগিয়ে আসছে। আংশিক জয়লাভের পরেও আজাদ হিন্দ ফৌজিদের পিছিয়ে আসতে হবে। আকাশ থেকে আমেরিকান বোমারু বিমান আগুন বৃষ্টি করছে। আজাদ হিন্দ ফৌজের 25,000 সৈন্য শহীদ হয়ে গেল। নেতাজিকে বাকি ফৌজ নিয়ে ব্যাংককে ফিরে আসতে হলো। আমার বীর সৈনিকেরা, লড়াইয়ের প্রথম পর্যায়ে আমাদের হার হয়েছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের প্রথম প্রয়াস। সামনে আরো লড়াই বাকি। যেদিন ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হবে, সেদিন আজাদ হিন্দ ফৌজের নাম তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইম্ফল এবং কোহিমার লড়াইয়ের পর আমাদের স্বাধীনতা সংগ্রামের এই শৌর্যময় অধ্যায় শেষ হল। আর দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির নির্ভীক অভিযান। কিন্তু মানুষের মনে নেতাজি তখনও জীবিত। ভারতীয়দের এই বিশ্বাস ইংরেজদের মনে ভয়ের সঞ্চার। 1945-এ লালকেল্লায় আইএনএ ট্রায়াল থেকে শুরু করে 1946-এর নৌসেনা বিদ্রোহ অবধি নেতাজির ভয় ব্রিটিশদের প্রমাণ করেছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে নেতাজি এবং তার ফৌজের এই লড়াই 1947 সালে ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে পূর্ণ। সমগ্র ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ হয়ে
जीवन पाए, हर तन पाए आशा। सूरज बनकर जग पर चमके, भारत नाम सुहाना। जय हो, जय हो, जय हो, जय 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 हो, भारत नाम सुहाना। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। कंटिन्यूस वीडियो है, मेरा भी लेना एक फोटो में, मेरा भी लेना। कैसे आएगा फोटो?